প্রতিকূল যে যুক্তি রেখেছিল বিদায় নেওয়ার আগের মুহূর্তে, যখন দলের অন্দরের অনেক তথ্য বাইরে আনছিল, বারবার বলছিল লবিবাজি। শুধুমাত্র কিছু লোক পুরনো একটা ধাঁচা আঁকড়ে বসে থাকবে এবং ক্রমাগত তারা নিষ্ক্রিয় এবং নিষ্ক্রিয়তারই পরিচয় দিয়ে যায়। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন, পরবর্তী জেনারেশন সেই ধরনের নেতা ভারতীয় জনতা পার্টি তৈরিই করতে পারে। বিশেষত আমি বলবো, আপনার মঞ্চে দাঁড়িয়ে কোনো মহিলা নেতৃত্বকে এরা সামনে আনেনি কখনো। ভারতীয় জনতা পার্টিতে গেলে আপনি তো চাইলে তৃণমূল কংগ্রেসে যেতে পারতেন, আপনার দিদি তৃণমূলের কাউন্সিলর, তাতে অনায়াসে অনেক লাভবান হতে পারতেন। বেড়াল তাড়াতে গিয়ে একটা হিংস্র বাঘ ঢুকিয়ে দেবে, যার মাথা ঠিক নেই। তৃণমূল হচ্ছে হিংস্র বাঘ, তাই তো? এখন ধরে আলোচনা হচ্ছে, এই প্রশ্নটা আপনার কাছে অকপট হতে পারে, কিন্তু আমাদের করতেই হবে। ধরুন 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে পদ্মফুলে টালিগঞ্জের প্রার্থী, আর আপনার অপর দিকে রয়েছেন তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জিততে পারবেন? শুধুমাত্র ধাঁচায় আলো লাগিয়ে, পশু পাখিদের ঘুম ভাঙিয়ে, সোচ্চারে চিৎকার করে বলবে না আমার এই ওয়ার্ডকে আমি ভালোবাসি, আমার এই অঞ্চলকে আমি ভালোবাসি। অঞ্চলের স্কুলগুলোর পরিবর্তন হবে, শিক্ষক শিক্ষিকারা আসবেন, এমন শিক্ষক শিক্ষিকারা আসবেন যাদের পাশে আমরা প্রণাম করতাম, যারা না থাকলে আজকে এত বড় বড় কথা বলতে পারতাম না। সেই শিক্ষক শিক্ষিকারা কাঁদবেন না রাস্তায় দাঁড়িয়ে, অঞ্চলের স্কুলগুলোতে আসবেন, মেয়েদের বাথরুমগুলো ঠিক হবে। রাত্রিবেলা কেউ বলবে না মেয়েদেরকে তোমরা রাস্তায় বেরোতে পারো না, কারণ আমরা তোমাকে সেই সুরক্ষা দিতে পারছি না। ধরুন যদি তৃণমূল মাস্টার স্ট্রোক দেয়, একদিকে বসুন্ধরা গোস্বামী, একদিকে কস্তুরী গোস্বামী, নির্বাচনী লড়াইটা হয়তো এমনভাবে দেখা হলো, কি হবে? কলকাতা পুলিশের ভ্যানে মহিলা পুলিশ থাকবে, তারপর দেখি কার কত ক্ষমতা। গেরুয়া ঝড় উঠবে, মানুষ খুশি হবে। মায়ের সঙ্গে কথা হলো? মা কি কোথাও বললেন যে কি করছিস তোরা দুই বোন, আমি বুঝে উঠতে পারছি না? আমার মা রোজগার করতেন আর আমার বাবা করতেন পার্টিটা। আমরা স্কুল কলেজে পড়েছি আমার মায়ের অর্থ উপার্জনের পয়সায়। কত বেকার যে তার ভাতার লাইনে এভাবে দাঁড়িয়ে পড়লেন। মেয়ে বাম ছাত্র রাজনীতি করছে, আরএসপির স্টুডেন্ট ইউনিয়নকে ধরে চলছে, বাবা কোনো হস্তক্ষেপ কখনো করেননি যে মেয়েকে পদ দিতে হবে বা মেয়েকে সামনের সারিতে রাখতে হবে, এরকম কোনোদিন কোনো হস্তক্ষেপ তিনি করেননি। না, কখনোই করেননি, হেল্পও করেননি। কারণ লালবাজার লকআপে আমরা বেশ 15-16 জন বন্দী ছিলাম, ঠিক আছে? বাবার কাছে ফোন যায়, সেটা আমি এখন বলতে পারি, উনি নেই তো। বাবার কাছে ফোন যায়, কি করব? বাবা বলছেন অপরাধীকে শাস্তি দেবেন। অদ্ভুত ব্যাপার। তো সেসব দিনের মধ্যে দিয়ে আমি গিয়েছি। দেব দেবতাগণ করেন আরাধন, জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করেন আরাধন, জন্ম নিতে মানবে। মন যা করো তরাই কর এই ভাবে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে শুনবো তোমায় স্বাগত জানাই। আর শুনবো তোমায় মানেই আপনারা জানেন অতিথিদের নানা অজানা কথা আমরা তাদের কাছ থেকে শুনে নিই একেবারে অকপটভাবে। আর শুনবো তোমায়ের এপিসোড বা পর্ব যত এগোচ্ছে ততই আমাদের যে অতিথির তালিকা সেটাও আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। আর আজকে এমন এক অতিথি আমাদের শুনবো তোমায় রয়েছেন, যিনি ছাত্র অবস্থায়, মানে একেবারে কলেজ লাইফে বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন, কিন্তু পরবর্তীকালে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। শুধু এখানেই শেষ নয়, তার বাবা বাম সরকারের আমলে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। সেই বাম বাড়ি, যেখানে বাম নেতৃত্বরা বলেন যে তারা জেনারেশনের পর জেনারেশন নাকি নেতৃত্ব তৈরি করেন, কর্মী তৈরি করেন, কমরেড তৈরি করেন, সেই বাড়িতে ভাঙন কিভাবে? আজ সে কথাই শুনব। আজকে শুনবো তোমার অতিথির মুখ থেকে সেই অজানা কথা শুনব। তবে তাদের পরিবারে বাম ছেড়ে অন্য রাজনীতিতে যাওয়া এর আগেও ঘটেছে। আমরা কথা বলবো তার সঙ্গে। আমাদের সাথে রয়েছেন, আজকে স্বাগত জানাই, কস্তুরী
গোস্বামী। কস্তুরী, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই আলোচনাতে তো যাবই, কারণ আমার ভূমিকা শুনেই আপনি বুঝতে পেরেছেন যে আজকের আলোচনা কোন দিকে এগোবে। কিন্তু সবার আগে যেটা জানতে চাইব, আপনার বাবার সঙ্গে আপনার মনে রাখার মতো স্মৃতি, কারণ ক্ষিতি গোস্বামী তার নামটা মানে মুখে আনলেই বা যখনই পুরনো আমলের বাম সরকারের আমলের কথা মনে আসে তখনই সবাই বলেন একজন নিপাট ভদ্রলোক, যিনি খুব একটা ঝামেলা গণ্ডগোলে থাকতেন না, কিন্তু যুক্তি দিয়ে আরএসপির নেতা হিসাবে মন্ত্রিসভাতেও তিনি বারবার বোঝানোর চেষ্টা করতেন আমাদের কি করা দরকার, কি পথে আমরা চলছি, কিভাবে আমরা এগোবো। আজকে কি বাবাকে খুব মিস করেন? খুব 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 বেশি রকমের মিস করি। সব থেকে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে বাবার সঙ্গে আড্ডা। আপনি বলছিলেন কোনো ভালো অনুভূতি, সময় বাবার সঙ্গে কাটানো, এরকম বহু রয়েছে, সামনেই আসছে আমার বাবার জন্মদিন, দোলের দিন আমার বাবার, দোল পূর্ণিমায় বাবার জন্ম। তো বারেন্দ্র ব্রাহ্মণ এবং তারপরে বৈষ্ণব ধর্মগ্রহণ, এবং আমরা বিজয়কৃষ্ণ গোস্বামীর সেই বংশের সঙ্গে সম্পর্কিত। কাজেই দোল পূর্ণিমায় আমার ঠাকুমার সঙ্গে বাবার যে হাসাহাসি রসিকতা, এবং পরবর্তীকালে বাবার পায়ে আবির দিয়ে, এবং মানে বাবাকে যেন মনে হতো বাবা ঠিক বাবা নয়, বাবা যেন আজকে আমার নিজের সন্তান, এমনভাবে আর কি বাবাকে জড়িয়ে ধরতাম, এবং দিনটা ওইভাবে শুরু হতো। যে অনবদ্য সেগুলো প্রত্যেকটা মেয়ের জীবনেই তার বাবা যেরকম স্পেশাল, আমার জীবনে তো স্পেশাল বটেই, তবে তার সঙ্গে আরেকটা যোগ হয়েছিল, সেটা হচ্ছে বাবা আমার নেতাও ছিলেন বটে, লিডার, আমার লিডার। বাবা আপনার লিডার। বাবাকে দেখে আপনি ছাত্র রাজনীতিতেও হয়তো এসেছিলেন, এবং কলেজে পড়াকালীন আপনি পিএসইউ এর মতো সংগঠনের নেত্রী হিসাবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতার কথা যদি একটু বলেন যে কেমন ছিল, মানে বাবা তখন মন্ত্রী, আপনি একটু একটু করে বাবাকে দেখে তাকে লিডার মনে করছেন, আপনার চোখেও তখন অনেক কিছু স্বপ্ন, সেই বামপন্থাকে আপনিও মানিয়ে নিলেন, এবং মানিয়ে নিয়ে কলেজে শুরু হলো আপনার রাজনৈতিক কেরিয়ার। কীরকম ছিল? আমার প্রথম ভোট বাবাকে, মানে আমি সেই জন এত ভাগ্যবতী যে আমি বাবাকে, আমার জীবনের প্রথম ভোটটা আমি বাবাকেই দিই। এবং তারপরে কলেজ জীবনে গিয়ে যা হয়, ওখানে একটা মানে মধ্যযুগীয় পন্থা ওরা চালাচ্ছিল, সেটা হচ্ছে 15 বছর 20 বছর যাবৎ আইন কলেজের ভেতরে নির্বাচন হতো না। কোন কলেজ সেটা? সাউথ কলকাতা ল কলেজ। আচ্ছা। সেই কলেজে 15-20 বছর যাবৎ ছাত্র নির্বাচন হয়নি। একজনকে দাঁড়াতো, কোনো দিদি কোনো দাদা বলতেন যে এই তুই হবি রিপ্রেজেন্টেটিভ, তুই হবি প্রতিনিধি, এইভাবে ঠিক হতো। এবার যা হয় আর কি, যে বেশি দাদার কে বাটারিং করতে পারবে সেই পদগুলো পেতো, এবং যা হয় তার ফলে কি ভেতরে কোনো জিল থাকে না, তো কলেজের কিন্তু কোনো উন্নয়ন হয়নি। এতেও যদি উন্নয়ন হতো, মানে মেনে নিলাম খুব বেনিভোলেন্ট লোকজনকে আনা হতো, তো কোনো উন্নয়ন হয়নি। কিন্তু সেই দিকটা বাদ দিলেও, যেটা ছাত্রী হিসেবে, স্পেশালি আইন কলেজের ছাত্রী হিসেবে আমাদের বেশ কিছু ছেলেমেয়ের একসঙ্গে মনে হয়েছিল যে এটা কী চলছে, আর আমরা এখানে কি করছি, হু আর উই, মানে আমাদের দায়িত্ব কি। কলকাতার, পশ্চিমবঙ্গের, ভারতের শিক্ষিত একটা যুবক যুবতী যারা আমরা পড়তে এলাম, পরীক্ষা দিয়ে পাশ করে জয়েন্ট দিয়ে ল কলেজের মধ্যে এসে দেখলাম আমাদের যারা প্রতিনিধিত্ব করছে আমরা তাদের চিনি না, তারা কি আদৌ যোগ্য। আর এই যে একটা মানে মক পার্লামেন্ট, যেটা স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে শুরু হয়, যেটা আমাদের গর্ব, ভারতবর্ষ মানে বৃহৎ ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, সেটা সেলিব্রেশন আমরা করব কিভাবে। আমার যে শিক্ষাক্ষেত্র, সেই জায়গা থেকে আমি শুরু করব। এবং আমরা তো ইন্টেলেকচুয়ালস, আমরা তো আইন নিয়ে পড়াশোনা করছি, আমরা তো মানুষকে বাঁচাবো, তার হয়ে অন বিহাফ অফ পিপল আমরা কথা বলবো। তা আমাদের এখানে সংবিধান বিরোধী একটা কাজ এত বছর ধরে হয়ে যাবে, আর আমরা সেটা মুখ বুজে সহ্য করব, এটা আমরা করতে চাইনি। তাই সকলে মিলে আমরা নমিনেশন জমা দিয়েছিলাম। তারপরে যা হয়, মারধর, আনপার্লামেন্টারি কথাবার্তা, এবং আমাদের কলেজ থেকে বার করে দেওয়া, কলেজের গেট বন্ধ করে পেটানো। মার খেয়েছেন কখনো? হ্যাঁ, অবশ্যই। এত বড় বড় রড ভাঙা, টিউব, বোতল ভাঙা, যেগুলো না জানি কোথা থেকে বেরিয়েছিল। আমি একা না, আমার সঙ্গে আমার পাশে সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়ে ছেলে, আমরা, এবং
আরও অন্যান্য সকলে মিলে বুক চিতিয়ে সেদিন আমরা কিন্তু মার খেয়েছিলাম। এবং আজকে গর্বের সঙ্গে বলতে পারি তারা প্রত্যেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের মতাদর্শে আছেন এই মুহূর্তে আমি যাদের সঙ্গে রয়েছি। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে আমাদেরকে কোর্ট পুলিশ এটা করতে হলো, এবং দেখা গেল আমরা কিন্তু হাইকোর্টে জিতলাম, আমাদের পক্ষে রায় হলো এবং কলেজ বাধ্য হলো নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে। সেই প্রথম আফটার 15-20 ইয়ার্স সাউথ কলকাতা ল কলেজে নির্বাচন শুরু হয়েছিল। তার ক্রেডিট আমাদের মতো কচিকাঁচা 5-10টা ছেলে মেয়ের আর কি। এবং ওই সময়টাতে বাবার কাছে ব্যক্তিগতভাবে ফোন যেত, আপনার মেয়েকে থামান, ও কি করছে। বাবা কোনো দিন হস্তক্ষেপ করেনি, কোনোদিন না, কোনো দিন না। তুমি যেটা ঠিক মনে করছো, তোমার উপর আমার আস্থা আছে, তুমি যেটা ঠিক মনে করছো তুমি সেইটা করো। এবং বাবা বলতেন আমাকে নাকি আমার ঠাকুমার মতো দেখতে। তো বাবার বক্তব্য হচ্ছে আমার মা কখনো ভুল করেনি, কাজে তুই ভুল করবি না। এটা প্রকারান্তরে একটা হেলদি ম্যানিপুলেশন যেটা বাবা আমাকে করেছিলেন ছোটবেলা, যেটা বাচ্চাদেরকে যদি আপনি বলেন ছোটোর থেকে। মানে এটা বলতে চাইছেন যে মেয়ে বাম ছাত্র রাজনীতি করছে, আরএসপির স্টুডেন্ট ইউনিয়নকে ধরে চলছে, বাবা কোনো হস্তক্ষেপ কখনো করেননি যে মেয়েকে পদ দিতে হবে বা মেয়েকে সামনের সারিতে রাখতে হবে, এরকম কোনোদিন কোনো হস্তক্ষেপ তিনি করেননি? না, কখনোই করেননি, হেল্পও করেননি। হেল্পও করেননি, কারণ লালবাজার লকআপে আমরা বেশ 15-16 জন বন্দি ছিলাম, ঠিক আছে। বাবার কাছে ফোন যায়, সেটা আমি এখন বলতে পারি, উনি নেই। তো বাবার কাছে ফোন যায়, কি করব, বাবা বলছেন অপরাধীকে শাস্তি দেবেন। অদ্ভুত ব্যাপার। তো সেসব দিনের মধ্যে দিয়ে আমি গিয়েছি। তখন আমি কোনো দিন স্পেশাল ফিল করিনি, আমি কোনো দিন ফেলনাও ফিল করিনি। আমি বরাবরই স্বাধীন, এবং স্বাধীনতার যে দায়িত্ববোধ বুকের মধ্যে চলে আসে সেটা দীপ্তিতেই দৃপ্ত ছিলাম, আজও আছি। এরপর কস্তুরী পশ্চিমবঙ্গে এমন একটা সময় এলো, বাম সরকারের পতন ঘটল, 34 বছরের রাজত্বের অবসান ঘটল, এমনকি আপনার বাবাও মন্ত্রী থেকে প্রাক্তন হয়ে গেলেন। কোথাও কি এই পরিবর্তন আপনার মনে কোনো নাড়া দিয়ে গিয়েছিল যে এই পরিবর্তনটা দরকার ছিল, বা আপনি কি কোথাও ব্যথা পেয়েছিলেন যে মানুষ বুঝলো না বামপন্থাকে? না, আমার একদম মনে হয়নি যে মানুষ বামপন্থাকে বোঝেনি, আর এটাও মনে হয়নি যে মানুষ কাউকে চেয়ে ভোট দিয়েছে। অভিমানে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষের কাছে বাম এবং বাম শরিক দল যে প্রত্যাশা জাগিয়েছিল, হতাশা থেকে মুক্তির কথা বলেছিল, পিছিয়ে পড়া হারিয়ে যাওয়া মানুষ তাদের সাহসের কথা বলেছিল, তাদেরকে সামনে নিয়ে আসার কথা বলেছিল, মানুষ সেটাতেই বিশ্বাস রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে এরা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাদেরকে। কিন্তু দেখা গেল অচলায়তন, দেখা গেল চাপিয়ে দেওয়া, দেখা গেল নির্দেশ, দেখা গেল সমষ্টির বাইরে গিয়ে ব্যক্তি, এরকম নানা রোগে নানা জ্বরে জর্জরিত একটা পক্ষ তৈরি হলো, যেখানে জনগণের থেকে এরা বিচ্ছিন্ন হয়ে গেলেন। এবং আমার মনে আছে বাবা বারবার বলেছিলেন আমরা কিন্তু আমাদের সংযোগ হারাবো, আমাদের গ্রহণযোগ্যতা হারাবো, আমাদের বোধহয় আরেকটু বেশি নারীবাদী, আরেকটু বেশি যুক্তিবাদী, আরেকটু বেশি মানবিক হওয়ার দরকার আছে। আমি মনে করছি ঠিক মানি, সেটা ঠিক নাও হতে পারে, এই মুহূর্তে আমরা হয়তো পারবো না, কিন্তু আমাদের পারতে তো হবেই। অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেটা সর্বসম্মতিক্রমে নেওয়া সম্ভব হয় না, মেনে নিতে হয়। সেই আস্থার জায়গা, সেই বিশ্বাসের জায়গা নিশ্চয়ই আমরা পাবো, আমাদের মধ্যে একটু সময় লাগবে, এইভাবে হঠকারিভাবে নয়। কিন্তু তা তো হয়নি। তারপর তার ফলাফল আমরা দেখেছি, এবং আমি বলতে পারি মানুষ অভিমান করেছিলেন, মানুষ রেগে গিয়েছিলেন, লেজিটিমেট ছিল সেই রাগ। কিন্তু তার মানে এই না যে আমি বেড়াল তাড়াতে গিয়ে একটা হিংস্র বাঘ ঢুকিয়ে দেব যার মাথা ঠিক নেই। মানে আপনি বলছেন বেড়াল তাড়াতে গিয়ে তৃণমূল হচ্ছে হিংস্র বাঘ, তাই তো? আচ্ছা, আপনি নীতি আদর্শের কথা বললেন, সাম্প্রতিকতম সময়ের একটা ছবির কথা বলবো, আপনিও নিশ্চয়ই দেখেছেন। এই সংবাদ মাধ্যমের এত আধুনিকতার বা এই প্রযুক্তির যুগে মুহূর্তের মধ্যে সেটা খবর হয়েছে। প্রতিকুর রহমান, বামপন্থী ছাত্র আন্দোলন থেকে ওঠা, পরবর্তীকালে সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পাওয়া, সেই প্রতিকুর নীতি নৈতিকতার প্রশ্ন দেখিয়ে সরাসরি আপনার কথায় বেড়াল তাড়াতে গিয়ে বাঘকে আনলেন, সেই বাঘের দল তৃণমূল কংগ্রেসে যোগদান করল। আপনি কি মনে করেন এই যে প্রতিকুর যে যুক্তি রেখেছিল
বিদায় নেওয়ার আগের মুহূর্তে যখন যে অনেক দলের অন্দরের অনেক তথ্য বাইরে আনছিল, বারবার বলছিল লবিবাজি। বামপন্থী দলগুলোর মধ্যে সত্যিই কি লবিবাজি এরকম চরম উঠে গেছে? দেখুন, এই মুহূর্তে আমি কোনো তথাকথিত বাম দলের সদস্য নই, আমি তাদের বিহাফে কথা বলবো না। তবে একটি কথা বলতে পারি, আমি কাল পর্যন্ত যেখানে ছিলাম, আমি যেই মুহূর্তে ওই বাড়ির চৌকাঠ পেরোলাম, সেই মুহূর্তে সেই বাড়ি সম্পর্কে নিন্দা করতে শুরু করব, এটা বোধহয় আজকের নয়, বহুদিনকারই বাঙালির সংস্কৃতি নয়। এটা মনে রাখতে হবে যে সৌজন্যতা, ভদ্রতা, বিনম্রতা ভারতবাসীর অলংকার, এবং সেই অলংকার অন্তরের, বাহিরের অলংকার নয়। তাই উনি যে দলই করুন না কেন, ওর সম্পূর্ণ স্বাধীনতা আছে, উনি যখন খুশি যেই দল ছাড়তে পারেন এবং করতে পারেন। কিন্তু অসুবিধাটা এই জায়গায় যে এটা থেকে আপনার চরিত্রের যে সংস্কৃতি সেটা বোঝা যায়। আপনি কোথাও একটা ছিলেন, ব্যক্তিগত কোন দলে সেখান থেকে বেরিয়ে এসছেন, আদর্শের জায়গা থেকে বেরিয়ে আসেননি। আপনার অসুবিধা হচ্ছে কাজ করতে, সেজন্য বেরিয়ে আসেননি। কোনো একজন ব্যক্তিকে দোষারোপ করছেন, ক্রমাগত দোষারোপ করছেন, এগুলো বালখিল্য। এই জুভেনাইল চিন্তাভাবনা দিয়ে অ্যাকচুয়ালি এরা কিছু করতে পারেননি আগেও, সেই নজির আমরা পেয়েছি। আর ভবিষ্যতেও এরা কিন্তু প্রাসঙ্গিক কিছু, বাস্তবে কিছু এবং গঠনমূলক কিছু, মানে কনস্ট্রাকটিভ কিছু অ্যাকচুয়ালি, সেটা ওনারা করতে পারবেন না। কারণ এটা কি হচ্ছে, দোষারোপ করছেন, কাউকে বলছেন ব্যক্তিকন্দল, এটা ওটা সেটা, যাই হোক না কেন, আমি বেরিয়ে এসেই কারো একটা নামে, কারো একটা সম্বন্ধে, তাদের সম্বন্ধে নিন্দা করতে শুরু করলাম। কালকে পর্যন্ত যাদের ঝান্ডাটা কাঁধে নিয়েছিলাম, আমাকে তো সময় নিতে হবে। শ্রদ্ধা কোথায়, বিনম্রতা কোথায়, কোথায় ভারতবর্ষের ভারতীয় সেই বোধ, যেখানে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আমার অসম্মতি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু আমি সেভাবেই নিজেকে রাখবো যেখানে জনগণ আমাকে স্বীকার করে নেবেন তাদের নেতা হিসেবে। এবং সেটা করতে গেলে আমি মনে করি, আমি ব্যক্তিগত জায়গা থেকে আমার বাবাকে দেখেছি, বাবা কেন এত গ্রহণযোগ্য, কেন এরকম একজন জননেতা যার এত মানে ফ্যান ফলোয়িং বা তার প্রতি এত শ্রদ্ধা, কারণ উনি নম্রতা কি জানতেন, নিন্দা না করা জানতেন, এবং নিজের ভদ্রতা, নিজের সভ্যতা, রাজনৈতিক সৌজন্য রেখে ডেমোক্রেটিক ওয়েতে সওয়াল করতে, বিরোধিতা করতে জানতেন। এটা বোধহয় হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে গেছে। তার নজিরই যার কথা বললেন আপনি, তারা বা সে। কথায় কথায় বাবার কথা আসছে। কৃতিদার সঙ্গে শেষ সময়ের দিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা ভালো যোগাযোগ গড়ে উঠেছিল। বারবার তিনি চেয়েছিলেন যাতে কৃতি গোস্বামী অন্তত তৃণমূল কংগ্রেসে কোনো না কোনো সময় আসুক, কিন্তু তিনি তার আদর্শ থেকে সরে যাননি। কোথাও কি এটা নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা বা তোমাদের সঙ্গে কখনো আলোচনা, যে তিনি কোনো অফার বা তিনি কোনো প্রস্তাবে রাজি হলেন না, চিরকাল আদ্যন্ত একজন বামপন্থী মানুষ হিসাবেই নিজের ছবিটা মানুষের কাছে রেখে গেলেন? দেখুন, আমি বলতে পারি আরএসপি সম্বন্ধে একটু বলতে হয়, তাহলে আমি যারা এখন আরএসপি করছেন বা পূর্ববর্তী নেতা, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আরএসপির অনেকটা বড় অংশ এসেছিল অনুশীলন সমিতি, তারা করতেন। অনুশীলন সমিতিটার থেকে ভেঙে অথবা অনুশীলন সমিতির আদর্শটাকে নিয়ে তারা আরএসপিতে যোগদান করলেন। এবার অনুশীলন সমিতি কী ছিল? মূলত এমন একটা সংগঠন যারা শরীরচর্চা করত, যারা ভারত মাতার পুজো করত এবং রাষ্ট্রবোধে তারা আর কি নিজের দেশকে, মানে রাষ্ট্রবাদী একটা সংগঠন ছিল। এবং তারা কিন্তু মানে যারা এইভাবে কানেক্ট করতো, লিঙ্ক করতো, যে আমি যদি শারীরিকভাবে শক্তিশালী হই, তার জন্য আখড়াটা করা, তাহলে আমার মানসিক দৃঢ়তাও আসবে। এবং আমাকে যখন দল থেকে বা আমাদের দেশমাতৃকার জন্য যখন ঝাঁপিয়ে পড়তে হবে, যখন দিনের পর দিন আমরা খেতে পাবো না, যখন আমরা দিনের পর দিন রাত্রিবেলা জেগে থাকবো, তখন যত শারীরিক শক্তির অভাবে মানসিক শক্তি আমাদের কমে না যায়, বা মানসিক শক্তির অভাবে আমাদের শরীর যেন আমাদেরকে মানে না করে দেয় আর কি। সেই দল, ওরা কিন্তু সোশ্যালিস্ট, এরা কখনোই কমিউনিস্ট ছিলেন না। আরএসপি কমিউনিস্ট দল নয়, আরএসপি রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, যারা অনুশীলন সমিতি থেকে এসেছিলেন এবং দেশমাতৃকার জয়গান করতে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে এরা কখনো পিছপা হননি। আমার নিজের দাদামশাই, উনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন এবং পরবর্তীকালে উনি জেল খেটেছেন দেশমাতৃকার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে। কাজেই আরএসপি কিন্তু বড় শরিকের সঙ্গে সংযুক্ত হয়েছিল একটা রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে। এগুলো আমাদের করতে হয়, এই কৌশলগুলো করতে হয় বা করতে হয়েছিল
কোনো সময় আরএসপিকে, সেই সময় তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এদের সঙ্গে কমিউনিস্টদের যোগ নেই। রাজনৈতিক সমীকরণ অন্য জিনিস, আর এই আদর্শের সঙ্গে সংযুক্তি অন্য জিনিস। ফরওয়ার্ড ব্লক বা আরএসপি এরা কেউ কমিউনিস্ট নয়, এরা কিন্তু সোশ্যালিস্ট, এবং সেই সোশ্যালিজম তো ভারতবর্ষের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, ঠিক আছে? সেই কারণে আমি কিন্তু এই দলে এসেছি আমার সেই ইতিহাসকে নিয়ে, যে ইতিহাস অনুশীলন সমিতির ইতিহাস, যুগান্তরের ইতিহাস, দেশ সেবার ইতিহাস, রাষ্ট্রবাদিতার ইতিহাস, রাষ্ট্রবাদী বিশ্বাস করেই কিন্তু আমার এর সঙ্গে সংযুক্তি। আপনি যে সময় ছাত্র রাজনীতি করছেন, আরএসপি ছাত্র সংগঠনের দায়িত্ব সামলালেন সাউথ কলকাতা ল কলেজে, ঠিক সেই সময়ে আপনাদেরই বামফ্রন্টের মধ্যেকার থাকা, মানে আপনার পূর্ববর্তী দলের কথা বলছি, সিপিআইএমের ছাত্র সংগঠন, এসএফআইয়ের বিস্তার ব্যাপ্তি এত বড় আকারে হলো, কলেজে কলেজে তারা ছড়িয়ে পড়ল। তো আপনাদের সংগঠন কেন তখন বিস্তার পেল না? দেখুন, এটা একটা খুব বড় জীবনবোধের অভাব আমি বলবো। কারণ আরএসপির সংগঠন দক্ষিণ কলকাতায়ও বিস্তৃত ছিল, ঠিকঠাক, বেশ ঠিকঠাক জায়গা তাদের ছিল, কিন্তু বড় শরিকেরা নিজের প্রভাব বিস্তার করার কারণে সমানে আরএসপিকে সংকুচিত করেছে। আপনি সিপিএম এর কথা বলছেন কি? সংকুচিত করেছে আরএসপিকে, এবং আরএসপির মানুষ প্রতিবাদ কিছু জায়গায় করতে পেরেছেন, কিছু জায়গায় করতে পারেননি, নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন। বহু মানুষ দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিমানে, অত্যাচারে। আমরা দেখেছি বাসন্তী গোসাবাই কিভাবে দিনের পর দিন অত্যাচার হয়েছে, এবং এই প্রশ্ন আমার রাজনৈতিক কর্মী হিসাবে আমার নেতা, আমার বাবার কাছেও ছিল, যে এটা কি হচ্ছে, আমরা কেন মেনে নিচ্ছি এইভাবে, মানে হিংসা, আক্রমণ, এটা তো মেনে নেওয়া যায় না। এবং তারপরে ক্রমাগত বিস্তার করব, বিস্তারিত হব, আমরাই থাকবো, শুধু আমাদের কথাটাই চলবে, এই করে করে আরএসপির শক্তি ক্ষয়, ফরওয়ার্ড ব্লকের শক্তি ক্ষয়, লোকক্ষয়, মনে ব্যথা লাগা, এবং আস্তে আস্তে সরে যাওয়া, ছোট হতে 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 এখন অবক্ষয়ের পথে, অবলুপ্তির পথে। এরকমটা তো হওয়ার কথা ছিল না। আপনার কাছে যদি আমি আরও একটা প্রশ্নে আসি, এবারে এই যে সাম্প্রতিকতম সময়ের ছবি, আপনি শুভেন্দু অধিকারীর হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিচ্ছেন, আপনি বলতেন যে বাবা আপনার কাছে লিডার, সেই লিডারের আদর্শ ছিল চিরকাল আদ্যন্ত বামপন্থী থেকে যাওয়া, কিন্তু আপনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন, কোথাও কি? কারণ একদিকে যখন বামপন্থীরা মনে করে যে আইডিওলজির দিক থেকে তাদের প্রধান শত্রু, প্রধান বিরোধী বিজেপি, আপনি একেবারে সেই সমীকরণকে পাল্টে দিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। কোথাও কি আদর্শের সঙ্গে স্যাক্রিফাইস করা হলো না? আমি আগেও বলেছি, আমি রাষ্ট্রবাদী একজন মানুষ, এবং আরএসপি অনুশীলন সমিতি এরাও রাষ্ট্রবাদী। এরা দেশের হিতের জন্য বহু বছর ধরে গোপন সংগঠন হিসেবেও, তার পরবর্তীকালে যখন সংগঠন সামনে এসে যায় সেই হিসেবেও নিজেদেরকে তৈরি করেছেন, এবং আমি রাষ্ট্রবাদের পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আমি রাষ্ট্রবাদের একজন সৈনিক, এবং আমি গর্বিত যে আমার দেশ, আমার রাষ্ট্র আজকে পৃথিবীতে নিজের মতো করে একটা নাম করে নিচ্ছে। বিকাশ হচ্ছে ভারতের, সত্যিই হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত নিজেকে প্রমাণ করছে। সেই আন্তর্জাতিকতার লক্ষ্যে, বহুত্ববাদী ভারতবর্ষের নির্মাণের লক্ষ্যে এবং রাষ্ট্রবাদিতার পক্ষে আমি ছিলাম এবং আছি, এবং খুব একটা পরিবর্তন এটা নয়। যদি আজকে আরএসপির লোকরা বড় শরিকের সঙ্গে নিজেদেরকে একাত্মবোধ করেন, তাহলে বোধহয় কোথাও তাদের আদর্শের বিচ্যুতি হচ্ছে। আদর্শের বিচ্যুতি আমার হয়নি, এবং আমার বাবাও যথেষ্ট পরিমাণে রাষ্ট্রবাদী ছিলেন ব্যক্তিগত জায়গায়, এবং অবশ্যই উনি ভারতবাসী হিসেবে জাতীয়তাবাদেও বিশ্বাস করছেন। আরএসপি জাতীয়তাবাদে বিশ্বাসী না হলে আরএসপির মানুষরা জেল খাটতো না দেশ স্বাধীন করার জন্য। আপনি কেন আরএসপি ত্যাগ করলেন? মানে এই সময়ে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট, যে কোনো সময় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হবে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আপনার দল পরিবর্তন, মানে সিদ্ধান্তটা কি অনেক আগেই নেওয়া ছিল নাকি হঠাৎ নিলেন? সেটা হচ্ছে যে আমি আপনাকে বলছি, যেহেতু আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, যারা কাইন্ড অফ কোনো
সরাসরি কোনো রাজনৈতিক আচ্ছা। কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এরকম বহু সামাজিক সংগঠনের সঙ্গে হুম হুম। আমি জড়িত, এবং বাবা মা দুজনেই যথেষ্ট অ্যাক্টিভ থাকার কারণে আমার এদের সঙ্গে যোগাযোগ। এরা প্রায় প্রত্যেকেই আমার মামা, প্রত্যেকেই আমার কাকা, এরকম এদেরকে আমি এভাবেই চিনি, এবং তারা প্রত্যেকে আমার ডাক নামে আমাকে চেনেন, মানে এই নাম তো সবে সামনে এলো। তো একদম মানে একদম ছোট বয়স থেকে। তো কাজেই এরা এদের সঙ্গে থাকা এবং মানে রাষ্ট্রবাদের বোধ আস্তে 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 করে নিজের মধ্যে থাকা, সেটা তৈরি হচ্ছিলই, সেটা ছিলই, এটা নতুন কিছু নয়। কিন্তু মানে বিধানসভা নির্বাচনের আগে নয়, দেখুন দলের একটা মানে সময়সূচি থাকে, তারা নেতৃত্বরা ঠিক করেন কখন কাকে অফিসিয়ালি ঘোষণা করা হবে। সেরকম একটা সময় অফিসিয়ালি আমি এবং আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধেয় একজন, মানে আরো দুজন। সত্যি কি, আমি একটু স্পষ্ট হতে চাইছি, সত্যি কি আর আরএসপিতে থেকে কিছু করার ছিল না? নিষ্ক্রিয়তা আমার মতো শিক্ষিত ভারতীয় বাঙালিদের মানে মাথার মণি কি হতে পারে, নাকি সেটা হওয়া সঠিক? হ্যাঁ, তুমি বৃথায় আমায় শক্তি দিলে শক্তিদাতা, এই জিনিস, এই হতাশা নিয়ে চলবো কিভাবে জীবনে? আমার জীবনের শক্তি, যে শক্তি নিয়ে আমি জন্মেছি, যে শক্তি আমি অর্জন করেছি, এরকম আমার মতো বহু মানুষ আছেন, বহু মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা সেই শক্তি নিজের মধ্যে টের পায়। সেই শক্তি বৃথা যাবে শুধুমাত্র কিছু লোক পুরনো একটা ধাঁচা আঁকড়ে বসে থাকবে এবং ক্রমাগত তারা নিষ্ক্রিয় এবং নিষ্ক্রিয়তারই পরিচয় দিয়ে যাবে। আমরা কিন্তু এখানে এলাম সক্রিয় হতে, কাজে সামিল হতে এবং কনস্ট্রাকটিভ কাজে সামিল হতে। সে কাজ কিন্তু এই দল করছে। পশ্চিমবঙ্গে তো বিরোধী হয়ে সওয়াল তুলছে, এবং শুধুমাত্র একটা মেকি বিরোধিতা, আর কিছু নয়, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা, কোনো দলের জন্য বিরোধিতা, কোনো দলকে খারাপ বলা, তা কিন্তু নয়। সর্বোপরি উন্নয়নমূলক সমস্ত দিক থেকে ভারতের সঙ্গে একসাথে পশ্চিমবঙ্গকে এগোতে হবে, এই জায়গাটা থেকে কিন্তু এই দল কাজ করছে। তার সঙ্গে সংযুক্ত হওয়া, তার সঙ্গে একাত্ম হয়ে সক্রিয় হওয়া, এটাই তো সঠিক কাজ, এবং এটা বহু মানুষ করবেন, আপনি দেখে নেবেন, এটাই হবে, এটাই মানুষ চাইছে। আমি ভারতীয় জনতা পার্টির কয়েকজন নেতার কথা বলবো। যদি শুরুটা এইভাবে করি, তপন শিকদার, তথাগত রায়, সুকুমার দা, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, এই এতগুলো নেতা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্বে থেকে ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে গেছেন। কিন্তু সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছেন, পরবর্তী জেনারেশন, নতুন প্রজন্মের নেতা বলা এখন ভালো, অনেকে যেটা বলে জেন জি, সেই ধরনের নেতা ভারতীয় জনতা পার্টি তৈরিই করতে পারেনি। নতুন প্রজন্ম নেই, যেখানে সিপিএম দাবি করছে তাদের প্রচুর নতুন প্রজন্মের তরুণ তুর্কিরা রয়েছে যারা আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত। এটা কি ঠিক বলে মনে করছেন আপনি? দেখুন, মানে এদের নামে তো বদনামই ছিল যে এরা কোনো তরুণীকে সামনে আনছেন না। বিশেষত আমি বলবো আপনার মঞ্চে দাঁড়িয়ে কোনো মহিলা নেতৃত্বকে এরা সামনে আনেনি কখনো। পুরুষেরাই সামনে ছিল, এবং যারা বয়োজ্যেষ্ঠ, যাদের মানে আর কি পরম পাকা রবীন্দ্রনাথ বলেছেন, তারাই এদের সঙ্গে ছিল। হ্যাঁ, আর মানে আধমরাদের ঘা মেরে তুই বাঁচা, এই কাজটা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শুরু করেছেন অনেক দিন ধরে, এবং এইভাবে এদেরকে চেপে চেপে রাখা হয়, প্রকাশ্যে আসতেই দেওয়া হয় না। কারণ পশ্চিমবঙ্গে কিছু মেকি ইন্টেলেকচুয়ালস আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, কারণ তারা যদি একইভাবে নিষ্ক্রিয় হয়ে থাকেন তাহলে তো কোনো লাভ নেই, রাজ্যটার কোনো লাভ নেই। আমি একা বুদ্ধিমান হলাম, ভালো 4টে বই লিখলাম, ভালো সিনেমা দেখলাম এবং সমালোচনা করলাম, ব্যাস হয়ে গেল? আমি কি কন্ট্রিবিউট করছি সমাজকে অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল, অ্যাজ এ বেঙ্গলি ইন্টেলেকচুয়াল ক্লাস, সেটাও তো গুরুত্বপূর্ণ। তো এরা মানে এখনও এরকম কিছু মানুষ আছেন যারা আর কি শুরু করেন আর কি, এরা যারা ভারতীয়ত্বের কথা বলে, ভারতের বহুত্ববাদের কথা বলে, রাষ্ট্রবাদিতার কথা বলে, তারা কিছুটা পিছিয়ে আছেন, তারা ঠিক আধুনিক নন। আধুনিক তারাই যাদের মনের মধ্যে রোম্যান্টিসিজম পোড়া এবং অবাস্তব। এরা কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারবে না, কিন্তু বুলি কোপচে যাবেন, চায়ের পর চা খেয়ে যাবেন। এরাই হচ্ছে ইন্টেলেকচুয়াল, এরাই সামনে আসবে। এদের এরকম একটা মানে কি
কি বলবো, ধাঁচা, এরকম একটা মানে শোকেস আমরা দেখতে পাই। বহু চাপের পরে বামেদের যে বড় শরিক এবং ছোট শরিকেরা কয়েকজন তরুণীকে সামনে এনেছেন বহু চাপের পরে। এই মীনাক্ষী মুখোপাধ্যায় অনেক দিন পরে বাধ্য হয়ে। তার আগে এমন অনেক নেতা নেত্রীরা ছিলেন যাদের জীবন শেষ হয়ে গেছে, কোনোদিন তারা আর কি লাইমলাইট পাননি, লাইমলাইট চানও নি। তারা চেয়েছিলেন কাছে এসে, সামনে এসে কাজ করব, এদের আন্ডারে কাজ করব না। এরা যেটা বলছেন সেটা তো হয়ে গেছে, এবার আমরা নতুন কিছু করি। এই ট্রান্সফরমেশন, এই যে সজীবতা, বিং অ্যালাইভ, এটা তরুণরা ছাড়া সম্ভব না, মহিলারা ছাড়া সম্ভব না। প্রাণ কে দেবেন? প্রাণ তো দেবেন দেবী, প্রাণ তো দেবেন নারী শক্তি, তাকে ছাড়া সম্ভব না। এরা সব মরে আছে, এরা কোনোদিনই সজীব ছিল না, সজীব হতে পারবেও না। কিন্তু চাপে পড়ে এরা এনেছেন কাউকে, আজকে তাদের নিয়ে হ্যাঁ ফুটেজ চাইতেই পারেন তারা, কিন্তু এটা তো আমরা ঠিক করবো ফুটেজ দেবো কি দেবো না, কারণ এটা সত্যি কথা নয়। এমন বহু নেতা আছেন, গতকালও আমি 6 নম্বর বাড়িতে গিয়েছিলাম, সেখানে এমন অনেক নেতা আছেন যাদের মেরে কারোর কলিজের হাড় ভেঙে দেওয়া হয়েছে, কারোর দাঁত ভেঙে দেওয়া হয়েছে, কারোর পায়ের একটা করে আঙুল নষ্ট হয়ে গেছে। এমন বহু নেতা নেত্রীরা আছেন, তাদেরকে চেপে রাখা হয়েছে এবং তাদেরকে এই ইন্টেলেকচুয়াল ক্লাসের মধ্যে কিছুতেই গ্রহণ করা হয় না, কারণ তারা ভারত মাতার কথা বলে, দেশের কথা বলে, রাষ্ট্রবোধের কথা বলে। যারা রাষ্ট্রবোধের কথা বলবে না, বাঙালি কি সেই অপগণ্ডদের কনস্ট্রাকটিভ কিছু করবে না, বাস্তবায়িত করবে না প্ল্যান, সেই অপগণ্ডদের জয় জয়কার করে যাবেন কেন? ভারতবাদী উদ্বুদ্ধ, রাষ্ট্রবাদী উদ্বুদ্ধ, ভারত রাষ্ট্রে উদ্বুদ্ধ সেই মানুষদের, সেই তরুণ তরুণী যারা ছড়িয়ে ছিটিয়ে কাজ করছেন বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সংগঠনের আন্ডারে, তাদের কথা বলবেন না। আমরা কিন্তু তাদের কথা বলবো, আমরা সেই মুখগুলোকে সামনে নিয়ে আসছি। আপনারা যে রাষ্ট্রবাদের কথা বলছেন, বিজেপি এই মুহূর্তে একটি কর্মসূচি চালাচ্ছে, আপনিও বলছিলেন সেই কর্মসূচির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছেন ইতিমধ্যেই যোগদানের পর। যুব আড্ডা, রেসপন্স কেমন দেখছেন? তরুণ প্রজন্ম বা এই আড্ডার আসল লক্ষ্য কি? এই আড্ডার আসল লক্ষ্য আড্ডা মারা, বিভিন্ন জায়গায় গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যারা আর কি ইয়াং আর কি ক্রাউড রয়েছে, ইউয়া রয়েছেন, তাদের সঙ্গে চুটিয়ে গল্প করা এবং তাদের কথা শোনা, তাদের দুঃখটাকে আর কি আপন করে নেওয়া। দেখুন, আমরা কেউ যখন দুঃখের কথা বলেন, কষ্টের কথা বলেন, সবসময় সলিউশন থাকে না, কিন্তু তারটা যদি কেউ শুনেও নেয়, তার মনের শান্তি, প্রাণের আরাম হয়ে যায়। আমরা দুটোই করছি, আমরা শুনছি এবং আমরা সলিউশন নিয়ে আসছি। এই আসন্ন বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং জিতে আমার জন্মভূমি পশ্চিমবঙ্গকে আমার কর্মভূমিতে পরিণত করবে। আমার সন্তান এই পশ্চিমবঙ্গে কাজ পাবে, কাজ করবে। ইন্টেলেকচুয়াল মাথা, মেধাবী মাথা আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাবে, না কি বিচ্ছিন্ন করে রাখবে, নাকি শুধু বাংলা বলবে আর বাংলা মিডিয়াম স্কুলগুলোর এই দশা সহ্য করে যাবে। এটা হবে না, আমরা এটা চাইছি না এবং যুবক যুবতীরাও চাইছেন না। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত জনকল্যাণমূলক কাজ করেছেন এবং আগামী দিনেও করবেন, সেই কাজগুলোর প্রতিচ্ছবি, সেই কাজগুলো কি সেটা আমরা জানাচ্ছি, ইনফরমেশন শেয়ার করছি এই আড্ডার মাধ্যমে। আপনার কাছে আর একটা প্রশ্ন, যে আপনি ভারতীয় জনতা পার্টিতে গেলেন, আপনি তো চাইলে তৃণমূল কংগ্রেসে যেতে পারতেন, অনেক বেশি লাভবান হতে পারতেন, কারণ না আপনার পরিবারের সঙ্গে একটা ট্যাগ ছিল যে আপনার বাবা মন্ত্রী ছিলেন, আপনার দিদি তৃণমূলের কাউন্সিলর, তা আপনি অনায়াসে অনেক লাভবান হতে পারতেন। তা তৃণমূলকে আপনি কেন চয়েস করলেন না? রাদার তার সঙ্গে আপনাকে বলে রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা, তিনি তৎকালীন বিরোধী নেত্রী, যিনি লড়াই করে বাংলার মুখ্যমন্ত্রী হলেন, তৃণমূল সরকার এলো। কেন আপনার কাছে তৃণমূল কোনো চয়েস হলো না? একটা সময়ের পরে, বয়স কিছুটা বেড়ে যাওয়ার পরে আমরা নিজেরা চুজ করতে পারি আমি কোনটা, আমি কে, আমি কার উত্তরাধিকার, কোন দায়িত্বের জোয়াল আমার কাঁধে নেব। হ্যাঁ, তো সেই পরিণত মস্তিষ্কের একটা দাবি থাকে। আমার পরিণত মস্তিষ্কের এটাই দাবি ছিল যে তোমার উত্তরাধিকার অনুশীলন সমিতি, তোমার উত্তরাধিকার রাষ্ট্রবাদিতা, জাতীয়তাবাদের বোধ, তোমার অধিকার, এবং তুমি নিজে ভারত মাতার সন্তান, দেশের কথা ভাবো, দেশের সঙ্গে একাত্ম হও। পশ্চিমবঙ্গে বাঙালি হিসেবে শুধু বাংলা বলে যে ধাঁচাকে নিয়ে লাফালাফি করা হচ্ছে,
তুমি তার অংশীদার হবে, নাকি যে পশ্চিমবঙ্গের ইতিহাস অত্যন্ত উজ্জ্বল ছিল, যে পশ্চিমবঙ্গ দেশ কিভাবে তৈরি হবে সেই প্রক্রিয়ার সঙ্গে একেবারে সরাসরি যুক্ত ছিল, তার সঙ্গে তুমি একাত্মবোধ করবে? এই ধর্ম সংকট আমার একার নয় এই মুহূর্তে, অনেকেরই। কিন্তু আমি চয়েসটা নিয়েছি। আমি আপনার মঞ্চ থেকে অন্যদেরকেও ইন্সপায়ার করব, উদ্বুদ্ধ করব, আপনারাও এই চয়েসটাই নিন। দেশের পক্ষে থাকুন, ভারতীয়ত্বের পক্ষে থাকুন, রাষ্ট্রবাদের পক্ষে থাকুন। আমার রাষ্ট্র জাগবে, আমার রাজ্যকে নিয়ে জাগবে, নাকি প্রতিবেশী রাজ্যগুলোর সামনে আমার রাজ্য ঝুঁকে থাকবে, তার নম্বর, তার রেজাল্টে তার প্রাপ্ত নম্বর কম থাকবে? আমরা বাড়াবো, আমরা জাগবো। আপনি বলছিলেন বোধহয় কোথাও একটাতে যে এই যে একটা মানে পরিস্থিতি যেখানে কিছু হচ্ছে না, সেখানে আমরা জাগরণ চাইছি, উত্তরণ চাইছি। কস্তুরী, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে। এই প্রশ্নটা আপনার কাছে অকপট হতে পারে, কিন্তু আমাদের করতেই হবে। ধরুন 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি ভারতীয় জনতা পার্টির প্রতীকে পদ্মফুলে টালিগঞ্জের প্রার্থী, আর আপনার অপর দিকে রয়েছেন তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ নেতা, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। জিততে পারবেন? দেখুন, আমার কেন্দ্রটা যাদবপুর, আমি আপনাকে ধরুন টালিগঞ্জে দেওয়া হলো। যাদবপুরের মানুষ। 200% জিতবো, দল জিতবে। অভক্তি এসেছে মানুষের মনে। আগে তো চিহ্নিত করতে হয় রোগটা কোথায়, তারপর রোগ সারে। মানুষ চিহ্নিত করেছেন, তো আমার চেয়ে বেশি করেছেন। মানুষ রোগ সারাবেন, ওষুধ নেবেন, সেরে উঠবেন রোগশয্যা থেকে এবং হেঁটে চলে বেড়াবেন। আমার এলাকা শুধুমাত্র ধাঁচায় আলো লাগিয়ে, পশু পাখিদের ঘুম ভাঙিয়ে সোচ্চারে চিৎকার করে বলবে না আমার এই ওয়ার্ডকে আমি ভালোবাসি, আমার এই অঞ্চলকে আমি ভালোবাসি। অঞ্চলের স্কুলগুলোর পরিবর্তন হবে, শিক্ষক শিক্ষিকারা আসবেন, এমন শিক্ষক শিক্ষিকারা আসবেন যাদের পা ছুঁয়ে আমরা প্রণাম করতাম, যারা না থাকলে আজকে এত বড় বড় কথা বলতে পারতাম না। সেই শিক্ষক শিক্ষিকারা কাঁদবেন না রাস্তায় দাঁড়িয়ে, অঞ্চলের স্কুলগুলোতে আসবেন, মেয়েদের বাথরুমগুলো ঠিক হবে। রাত্রিবেলা কেউ বলবে না মেয়েদেরকে তোমরা রাস্তায় বেরোতে পারো না, কারণ আমরা তোমাকে সেই সুরক্ষা দিতে পারছি না। রাত্রিবেলা কলকাতা পুলিশের ভ্যানে মহিলা পুলিশ থাকবেন, তারপর দেখি কার কত ক্ষমতা মহিলাদের উপর আক্রমণ করে। চাইল্ড ম্যারেজ, বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে চাইল্ড ম্যারেজের এত রমরমা, কি যে কষ্ট মেয়েগুলোর, কি যে ম্যালনিউট্রিশাস বাচ্চা জন্মগ্রহণ করছে, সে জায়গাগুলো কন্ট্রোলড হবে। আমরা ছড়িয়ে যাব মানুষের মধ্যে, মানুষকে বোঝাবো যে মহিলাদের স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ। একটা শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান আসবে পৃথিবীতে, এই প্রজন্মকে আগিয়ে নিয়ে যাবে, সেটা কত গুরুত্বপূর্ণ। নাকি ওদেরকে একটা ভোট ব্যাংক বানিয়ে ইউজ করে যাব। বন্ধ হবে এগুলো। এই রোগশয্যা থেকে মুক্তি পাবে পশ্চিমবঙ্গ, গেরুয়া সূর্য উঠবে। আপনার বিশ্বাস গেরুয়া সূর্য উঠবে, কিন্তু যেদিন আপনি বিজেপির পথে পা বাড়ালেন এবং সেখান থেকে এখন বেশ কয়েকটা দিন কেটে গেছে, মায়ের সঙ্গে কথা হলো? মা কি কোথাও বললেন যে কি করছিস তোরা দুই বোন, আমি বুঝে উঠতে পারছি না? কারণ তিনি তো আদ্যন্ত একজন বামপন্থী নেতা, মন্ত্রী, তার ঘরণী হিসাবে কাটিয়েছেন জীবন, এবং তিনি নিজেও একজন বামপন্থী। কোথাও কি বললেন যে কেন তুই বিজেপিতে যোগদান করলেন? দেখুন, আমার মা খুব স্মার্ট মহিলা। আমার বাবাকে দেখে মনে হতে পারে যে বাবা খুব মিষ্টি, সত্যিই তাই, মিষ্টি একটা লোক, কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান। খুব চয়েস করে এই মহিলাকে চুজ করেছেন জীবনে। আমার মা রোজগার করতেন আর আমার বাবা করতেন পার্টিটা। আমরা স্কুল কলেজে পড়েছি আমার মায়ের অর্থ উপার্জনের পয়সায়। আমি স্যালুট করি আমার মায়ের এই আত্মত্যাগকে, এবং আত্মত্যাগ বলে থামবো না। মহিলাদের মধ্যে একটা চাপিয়ে দেওয়া হয় যে আহারে ও রোজগার করছে, কত খাটনি করছে। না, নিজের শক্তির সেলিব্রেশন করেছে আমার মা। সেই শক্তির ঝলক আপনি আজকে আমার মধ্যে দেখছেন। আর এই যে মানে এটা মানে কি বলবো, ব্যক্তিগত জায়গায় ডেমোক্রেটিক একটা হাইজিন, এটা আমাদের বাড়িতে চিরকাল ছিল বলেই আমি এত ডাইনামিক একটা মানুষে পরিণত হয়েছি। আমি শ্রদ্ধা করি সেই জায়গাকে, এবং একটা অদ্ভুত স্বাধীনতা পেয়েছি বাড়িতে। আর সেই স্বাধীনতা আমাকে দেশের জন্য রেসপন্সিবল করেছে। আমি অত্যন্ত দায়িত্ববান একজন নাগরিক
হিসেবে জীবনে প্রস্ফুটিত হয়েছি, ভবিষ্যতেও হব। সেখানে অসুবিধার তো কোনো কারণই, অবশ্যই একটা প্রশ্ন, যেটা সবার প্রশ্ন, সেই প্রশ্ন তো থাকবেই, তর্ক হবে, তর্কপ্রিয় ভারতীয় তর্ক করবে, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ, সেটা বেনিভোলেন্ট। এবং মা কি বলে কথাটা, কুমাতা কুপুত্র যদি বা হয়, কুমাতা কভু নয়। আমার মাও তাই। হাতের 5 আঙুল সমান হয় না, সব সন্তান একরকম হয় না। মা সবাইকে ভালোবাসেন, মা সবাইকে ভালোবাসবেন। আমি জানি আমার মা কতখানি আমাকে বিশ্বাস করেন, আমাকে কতখানি ভালোবাসেন এবং কতখানি সম্মান করেন, আমাকে মানুষ হিসেবে আমাকে কতখানি সম্মান করেন। ডিসিশনটা যখন নিচ্ছেন, মানে যাচ্ছেন পার্টি অফিসের দিকে, মানে তার আগে কি মা জানতো যে যাচ্ছেন আপনি? মাকে আমি বহু আগে বলেছিলাম যে মা এটা আমি করবো হয়তো। আপনি তো মানে মানে লিখিত, মানে পারমিশন নিয়ে আমি দাঁড়াও ফোন করে জিজ্ঞেস করছি আমাকে কি কিছু করতে দেবে, এইভাবে তো বড়রা কিছু করে না। ঠিক, এভাবে বড়রা কিছু করে না। আর ওই বুকের ধক না থাকলে আলটিমেটলি কিচ্ছু করা যায় না। তো দিদির সঙ্গে কথা হয়েছিল, বসুন্ধরাদির সঙ্গে আপনার, যে তুই তোর মতো আছিস, আমি আমার মতো দেখলাম? দেখুন, ও তো একটি অন্য পার্টির সদস্য, ওর সঙ্গে এই নিয়ে কেন আলোচনা করব, কিভাবে করব, এটা কি সম্ভব আদৌ? কিন্তু উনি ওনার জায়গায় নিশ্চয়ই আছেন, সেই জায়গায় উনি থাকবেন। সম্পর্কের জায়গা থেকে আমার কাছে উনি আমার গুরুজন। আমি ওনার জন্মদিনে, বিজয়া দশমীতে চিরকাল ওনার পা ছুঁয়ে প্রণাম করেছি, আশীর্বাদ চেয়েছি, সেই জায়গায় উনি চিরকাল থাকবেন। কিন্তু পার্টিগত জায়গা থেকে উনি ওনার মতো দিদি আছেন। দিদি কি অনুপ্রাণিত করতে পারলো না যে এই মা মাটি মানুষের পথ, আয় আমিও আছি, তুইও আয়? ভারত মাতার পথ আমি নিয়েছি, রাষ্ট্রবাদের পথ আমি নিয়েছি, জাতীয়তাবাদের পথ নিয়েছি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ কোনো আলাদা ভূমি নয়, পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গ। বাঙালি কোনো আলাদা জাতি নয়, আমরা ভারতীয় বাঙালি, এই বোধে আমি উদ্বুদ্ধ, এর উপরে আর কিছু হতেই পারে না। ধরুন যদি তৃণমূল মাস্টার স্ট্রোক দেয়, একদিকে বসুন্ধরা গোস্বামী, একদিকে কস্তুরী গোস্বামী, নির্বাচনী লড়াইটা হয়তো এমনভাবে দেখা হলো, কি হবে? কি হবে? হবে, আমার সঙ্গে আমার দিদির কোনো দিন লড়াই হবে না, ও চিরকাল আমার গুরুজন হিসেবেই থাকবে। তবে দুটো পার্টির মধ্যে লড়াই হবে, এবং সেই লড়াইতে গেরুয়া সূর্য উঠবে, গেরুয়া ঝড় উঠবে, মানুষ খুশি হবেন। মানে আত্মবিশ্বাস আপনার চরমে। একটা যেটা জিনিস খুব চেনা ছবি, 2021 সালে আমরা দেখেছিলাম এমন একটা অ্যান্টি কনভিয়েন্সি ঝড় ছিল, মনে করা হচ্ছিল যে সেই বছরই বিধানসভা নির্বাচনে হয়তো পরিবর্তন আসতে পারে। 77-এ থেমে যায় ভারতীয় জনতা পার্টি। অনেকের এই আশানুরূপ ফল না হওয়ার জন্য অনেকে খুব হতাশ হয়ে পড়েন, ভারতীয় জনতা পার্টির অনেকে। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে যারা এসেছিলেন ভারতীয় জনতা পার্টিতে, অনেকে টিকিট পেয়েছিলেন বিধানসভা নির্বাচনে, লড়েছিলেন, কিন্তু পরাজয় ঘটেছিল। পরবর্তীকালে ছবিটা দেখা গেল তারা আবার স্রোতের পানার মতো ফিরে যাচ্ছেন তাদের পুরনো দলে। আপনার ক্ষেত্রে সেটা হবে না তো? না, আমার ক্ষেত্রে সেটা হবে না। এবং মাজি কো মাজি বানাইয়ে, যেটা পুরনো সেটা পুরনোই থাকুক। আমরা নতুন লোকজন এসেছি এবং মনের মধ্যে একটা অন্যরকম স্ফুরণ নিয়ে এসেছি, এবং সেই স্ফুরণটা জাগিয়েছেন আমাদের পূর্ববর্তী বয়োজ্যেষ্ঠ নেতৃত্বরা। যে কথাটা ওনারা বলছেন, নিন্দুকেরা বলছেন যে তরুণ প্রজন্ম নেই, না, তরুণ প্রজন্মকে আনা হচ্ছে। একটু লক্ষ্য করে একটু পাতা উল্টালেই দেখা যাবে নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্ম ছিল, তাদেরকে সামনে আনা হচ্ছে, এবং তারা মানে কি বলবো, অত্যন্ত উজ্জ্বল হয়ে পার্টির মুখ রক্ষা করবেন, পার্টির হাল ধরবেন, পার্টিকে বাঁচাবেন। কি কারণে মানুষ এবার, আপনি মনে করছেন যে, আপনি আপনার কথাতেও বারবার প্রতিভাত হলো যে গেরুয়া সূর্য উঠবে, মানে কি কারণে আপনার মনে হচ্ছে কোন কোন ইস্যুগুলো এবার 2026-এ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে গেরুয়া সূর্য ওঠানোর দিকে নিয়ে যাবে? প্রথমেই শুরু করি, সেটা হচ্ছে যে আমরা সকলে ওই ডাক্তার দিদির কথা ভুলে যাইনি, যার কর্মক্ষেত্রে ঢুকে যার স্তন ছিঁড়ে রক্তাক্ত করে ধর্ষণ করা হয়েছিল, এবং আমার রাজ্যের পুলিশ সেখানে গিয়ে বলেছিল এটা নাকি আত্মহত্যা, মিথ্যাচার, নারী নির্যাতন এবং অপরাধ ঢাকার চেষ্টা। এত বড় অপরাধকে ও এমন কিছু না,
এটা মানে বলিয়ে দেওয়ার একটা জালিয়াতি, মানুষ ক্ষমা করবেন? আমরা দেখেছি মানুষ কীভাবে পথে নেমেছিলেন, মানুষ কিভাবে এর প্রতিবাদ করেছেন। এটা হয় না। আমার কর্মক্ষেত্রে আমি সুরক্ষিত নই। একজন ডাক্তার এতটা পড়েছেন, যদি পড়াশোনা নাও করতেন অবশ্যই, কিন্তু যেহেতু উনি পড়েছেন সেখানে বলতে হবে যে কতখানি পরিশ্রম করে একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে ওই পর্যায়ে যেতে পারে। এবং ওনার যারা পেশেন্ট ছিলেন তারা বারবার ওনার কথা বলেছেন, উনি কত ভালো ছিলেন, কত দায়িত্ববান ছিলেন, একজন মানুষ ছিলেন। ওনার কর্মক্ষেত্রে ঢুকে ওনাকে এইভাবে ধর্ষণ করা হলো এবং আমরা দেখেছি কিভাবে সবাই মিলে এটাকে সাবোতাজ করার চেষ্টা করেছে। এটা মানুষজন ভুলে যাবেন নাকি? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, আমরা দেখেছি যোগ্য অযোগ্যদের কি কান্না। এবং আমরা দেখলাম যে স্কুলগুলো ফাঁকা, বাংলার গরিমা বাংলায় নাকি কথা বলতে। একটা কথা বলুন তো, বাংলা মিডিয়াম স্কুলগুলোকে কারা তুলে দিল? এবং এই প্রথম পশ্চিমবঙ্গে দেখা গেল কোনো মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বেরিয়ে তার বইয়ের পাতা কুটি কুটি করে ছিঁড়ে উড়িয়ে দিচ্ছেন। পড়াশোনায় উৎসাহ কোথায়? তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জুডিশিয়ারিকে বারবার আক্রমণ করা হচ্ছে, অ্যাজ ইফ যেন জুডিশিয়ারি ভিলেন, জুডিশিয়ারিকে ভিলেন প্রমাণিত করার একটা চেষ্টা হচ্ছে। যেখানে আমার মানে সব কিছু হারিয়ে যায় তখন আমি কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট আমাকে আশ্বাস দেয়, আমাকে বাঁচায়। সেখানে এই শাসক এই মুহূর্তে এমন একটা আচরণ করছেন যেন শাসক নিজেই বিরোধী। প্রথমত মানে একদম লেজিটিমেট অথরিটি যেমন হবে সে আমাকে প্রোভাইড করবে। সে কি প্রোভাইড করছে আমাকে? ভাতার লাইন। কত বেকার যে তার ভাতার লাইনে এভাবে দাঁড়িয়ে পড়লেন। এবং ভাতা দিয়ে মানে দিনে 50 টাকা, এটা হচ্ছে হিসাবে আসছে। কি করব সেই নির্দেশও দিয়েছেন। ওই যে পাগলা বাঘকে ঢুকিয়েছেন, সেই পাগলা বাঘকে আফিম খাইয়ে রাখা হবে, নেশা করুন। কোনো অভিভাবক তার সন্তানকে নেশা করার পয়সা দেয়? এবং যখন নারীর ওপর নির্যাতন হয় না, যখন গৃহ নির্যাতন হয়, নারীর ওপর নির্যাতন হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, তখন সেই নারীকে চুপ করিয়ে রাখার জন্য তাকে উপঢৌকন দেওয়া হয়। সেই উপঢৌকন নারীকে দেওয়া হচ্ছে এই রাজ্যে, কারণ আসলে নারীর সুরক্ষা। আপনি বলছেন উপঢৌকন, এইটা কিন্তু সিপিএম বলে খুব বিপদে পড়েছিল 2021-এর নির্বাচনে, বলেছিল ভাতা ভিক্ষা। পরবর্তীকালে ওদের রাজ্য কমিটিতেই সংশোধন করতে হয় যে ভিক্ষা বলা যাবে না, কারণ মহিলারা এটাকে খুব খারাপভাবে নিচ্ছেন, আমাদেরকে সরকারি অনুদান বলতে হবে। না, অনুদান খুব ভালো জিনিস। ভাতা তো ওয়েলফেয়ার স্টেট ভারতবর্ষে প্রাপক মানুষজন পাবেনই, বরং বেশি পাবেন। এইভাবে নামকে বাঁচতে দিনে 50 টাকাটা কোনো ভাতা নয়। এবং কত বেকার তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এবং এটা কাদের টাকা তাদেরকে দেওয়া হচ্ছে? এই যে আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার বোনেরা নেশা করার টাকা পাচ্ছে ওদের কথা অনুযায়ী, আমাকে দিয়ে মিথ্যাচার করে আমার টাকা নিয়ে ওদেরকে দেওয়া হচ্ছে। আমরা চাই না ওরা নেশা করুক, আমরা চাই ওরা পড়ুক। আমরা চাই আমার মা যে টাকা পাবেন সেই টাকা দিয়ে উনি বই কিনবেন, উনি ডিম কিনবেন, আমার জন্য ফল কিনবেন, আমার পুষ্টির জন্য সেটা কাজে লাগবে। এটাই তো মহিলারা করে থাকেন। উল্টে একটা মানে শো অফের একটা মানে মহিলারা নাকি গয়না কিনবেন, মহিলারা নাকি সাজবেন সেগুলো দিয়ে, সেগুলো বলে বলে দেওয়া হচ্ছে। এটা কোন দিকে আমাদের ঠেলে দেওয়া হচ্ছে? কেন? আমাদের মায়েরা কোনো দিনও এটা করেননি, কোনো দিনও করেননি। নিজে না খেয়ে মায়েরা আমাদেরকে খাইয়েছেন। এবং কোনো রকম টাকা সংসারের বাইরে মহিলাদের হাতে আসলে, শিক্ষার বাইরে, আমাদের খাদ্যের বাইরে কোথাও কখনো যায়নি। কোন দিকে অ্যালিওর করে দেওয়া হচ্ছে? আমরা প্রশ্ন তুলব না? মানুষজন এটা বুঝছেন না? বুঝছেন। আমি তো বলবো নিন, আমাদেরই টাকা নিন, কিন্তু নেশা যারা করতে বলছে তাদেরকে বুঝুন তারা আসলে কি চায়। যে আফিম খাইয়ে আপনাদেরকে পর্যবসিত করে রাখা হচ্ছে, সেই আফিমের গুলির বাইরে একটা পৃথিবী আছে। সেই বৃহৎ ভূমি ভারতবর্ষের দেশনায়ক তৈরি করছেন। সেখানে আমাদের কর্মীদের প্রয়োজন, কর্মক্ষেত্রে আমাদের সেই মাথাদের প্রয়োজন যারা পশ্চিমবঙ্গ ছেড়ে আজ বেরিয়ে গেছেন। তারা ফিরে আসুন, তারা কাজ করুন এবং পরবর্তী প্রজন্ম আরও সঠিক, আরও শক্ত, আরও দৃঢ় হয়ে প্রতিভাত হোক এই রাজ্যে। 26-এ যে কথা আপনাদের নেতৃত্ব বলছেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার,
রাজ্য নেতৃত্ব তো বটেই, এমনকি নরেন্দ্র মোদী বা অমিত শাহ এসেও বলছেন যে এবার একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পেতে চলেছে। আপনি কি সেটা বিশ্বাস করেন যে এবারে পরিবর্তন হবেই? হবেই, হবেই। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, তাকেই মানুষ চুজ করবেন। যারা ট্রান্সফরমেশনের পরিপন্থী নয়, কর্মক্ষেত্রের পরিপন্থী নয়, মহিলা সুরক্ষার পরিপন্থী নয়, মহিলাদের ওপর চোখ রাঙালে নারী চটে যায়, নারীকে আর পিছিয়ে রাখা যাবে না, পশ্চিমবঙ্গকে পিছিয়ে রাখা যাবে না, আমাদের বাচ্চাদেরকে আর অপুষ্টিতে, চাইল্ড ম্যারেজের মধ্যে কোণঠাসা করে রাখা যাবে না। আমরা জাগব, ভারতের মা জাগবে, ভারতের সন্তান জাগবে। আক্রমণ এলে কি করবেন? আক্রমণ এলে প্রতিহত করা যাবে, আক্রমণ তো হবেই। দুর্বৃত্তায়নের যে রাজনীতি চলছে, কিছুদিনই এই একদিন আগেই বোধহয় আমরা দেখেছি ওই কোর্টে কোর্টে বোমাতঙ্ক। এটা কি হচ্ছে? কারা এই বোমাতঙ্ক সৃষ্টি করছেন? যেখানে জুডিশিয়াল অফিসাররা মানে সুরক্ষিত ফিল করছেন না। কেন এমন হবে? তারা তো মানে কি বলবো, ধারক বাহক আমাদের সংবিধানের যে পাওয়ার আছে তাদের উপরে, তারা অসুরক্ষিত ফিল করছেন, সাধারণ মানুষও অসুরক্ষিত ফিল করছেন। এই যে ভয় পাওয়ানোর রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, মানে কিচ্ছু করব না, যেভাবেই হোক শুধু ক্ষমতায় টিকে থাকবো, আর আমাদের মতো করে আমরা একটা ধাঁচা সরকার চালাবো, যে আসলে মুখে মুখে অনেক কথা বলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কনস্ট্রাকটিভ কাজ করে না। আপনার কাছে শেষ প্রশ্ন কস্তুরী, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে। আপনার বাবা অর্থাৎ ক্ষিতি গোস্বামী যদি বেঁচে থাকতেন তাহলে কি মেয়ের এই ভারতীয় জনতা পার্টিতে যোগদানটা মেনে নিতেন? আপনি যদিও বা বলেছেন যে আপনাকে সিদ্ধান্ত নিতে দেওয়া হতো, এখনও দেওয়া হয় এবং আপনার সেই স্বাধীনতা আছে, বাবা কোনোদিন হস্তক্ষেপ করেন, কিন্তু যদি ক্ষিতিবাবু বেঁচে থাকতেন তাহলে কি আপনাকে ডেকে কিছু বলতেন যে কেন তুই বিজেপি করছিস? আমি একটা গান করি, হ্যাঁ। এমন মানব জনমার কি হবে, ও এমন মানব জনমার কি হবে, মন যা করো তোরাই করো এইভাবে। আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট এই গানে, দেব দেবতাগণ করেন আরাধন জন্ম নিতে মানবে, দেব দেবতাগণ করেন আরাধন জন্ম নিতে মানবে, মন যা করো তোরাই করো এইভাবে। এই মানব জন্মটা পেয়েছি, এটাকে সার্থক করতে হবে। তাদের সঙ্গেই থাকবো যারা সঠিক কথা বলেন, সওয়াল করেন এবং আলটিমেটলি উন্নয়ন, মেকি উন্নয়ন নয়, ধাঁচার উন্নয়ন নয়, সত্যিকারের অন্তর থেকে উন্নয়ন, অন্তর থেকে দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ, তার কথা বলেন। পশ্চিমবঙ্গে বাণিজ্য লক্ষ্মী বসত করবে, বাণিজ্য লক্ষ্মীকে আমরা পশ্চিমবঙ্গে স্থাপন করব, আরাধনা করব। ফুলে ফেপে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা হাসি মুখে ঘুরে বেড়াবে, ভাতার লাইনে নয় শুধুমাত্র। শিক্ষক শিক্ষিকারা কাঁদবেন না, মেয়েরা নির্যাতিত হবে না, ছেলেরা ভয় পাবে না আমার নারী কখন ফিরবে। এই দিনের লক্ষ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া সূর্য উঠছে। আপনার এই এত সুন্দর গানটা আর একটা প্রশ্ন করার সাহস জুগিয়ে দিত। আপনি তো চাইলে ভালো সঙ্গীত শিল্পী হতে পারতেন, অভিনেত্রী হতে পারতেন, বা মানে বিরাট বড় আইনজীবী হতে পারতেন। সব কিছু না করে রাজনীতির পথটাকেই কেন বেছে নিলেন? দেখুন, আমি বাধ্য হচ্ছি বলতে, এখনও স্যার বেঁচে আছেন, আমি নান্দিকারের সঙ্গে সংযুক্ত ছিলাম, ওদের সঙ্গে অভিনয় করেছি, থিয়েটারের কর্মী। আমি যখন ভারতবর্ষের মানে অন্যান্য শহরে গেছি সেখানেও গিয়েও আমি থিয়েটার করেছি, তো আমি থিয়েটার কর্মী তো বটেই, এবং আইন তো আমার পেশা বটেই। আইনজীবীরা যখন মনে করেন তখনই আর কি ফেরত নিতে যেতে পারেন। কিন্তু সেখানে যারা রাজনীতি মনস্ক, যারা রাজনীতিটা বুঝতে পারছেন, যারা জানেন যে মানুষের কাছে যারা মাথা নিচু করে তাদের যা পরামর্শ শুনবেন এবং তারা যেটা চাইছেন সেটা গ্রহণ করবেন এবং একটা গঠনমূলক পরিবর্তন আনবেন, একটা গঠনমূলক স্ট্রাকচার তৈরি করবেন যেখানে মানুষ হেসে খেলে বেড়াতে পারবে। সেই জায়গায় আমি মনে করেছি আমি সম্ভবত এই যজ্ঞে নিজেকে আহুতি দিলাম, আমি বোধহয় পারবো।
এবং আমাকে আমার 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 ভিতরের যে বোধ, সেই বোধ আমাকে বলেছে সব আছে, কিন্তু সময় নষ্ট করো না, যা করো তরাই করো। কস্তুরী, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই শুনবো তোমায়ের এই প্ল্যাটফর্মে আসার জন্য, এবং আপনার রাজনৈতিক জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আমরা কথা বলছিলাম শুনবো তোমায়ের অতিথিতে আজকে কস্তুরী গোস্বামীর সঙ্গে। চাঁচা ছোলা ভাষায় অকপট কেন তিনি বিজেপিতে সেটা যেমন স্পষ্ট করেছেন, এবং এটাও স্পষ্ট করেছেন তার বক্তব্য, তার পরিবার কি ভাবছে এবং তিনি নিজে কি ভাবছেন। শুনবো তোমায়ের আজকের অতিথির সঙ্গে এই কথোপকথন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। শুনবো তোমায়ের পরবর্তী অতিথি কে আসছেন তার দিকে আপনাদেরও নজর থাকুক। আমি সুচারু আপাতত বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে।